কোহিনূর বলল, আমি অন্য কাউকে দেখাতে যাব কেন? আপনার জন্যই তো সেজেছি। এভাবে বলতে পারলেন? আহিয়ান কোহিনূরকে পাশ কাটিয়ে বেডের কাছে গেল। হাতের ঘড়িটি খুলে বেড সাইডে টেবিলে রাখলো। কোহিনূর বলল, আহিয়ান ভাইয়া। কোহিনূরের ডাকে পিছন ফিরে তাকালো আহিয়ান। আহিয়ান বলল, কিছু বলবি? কোহিনূর বলল, হ্যাঁ। আহিয়ান বলল, কি বলবি তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। কোহিনূর বলল, আপনি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? কোহিনূরের প্রশ্নে চোখ গোল গোল করে তাকালো আহিয়ান। হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে বুঝে উঠতে পারছে না। কোহিনূর তো এমন না, নিশ্চয়ই এগুলো আনাইয়া শিখিয়ে দিয়েছে। আহিয়ান বলল, কি বলছিস এসব? এগুলো তোকে আনাইয়া শিখিয়ে দিয়েছে, তাই না? এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমা গিয়ে। কোহিনূর বলল, আপনি না বললেও আমি যাব না। আপনি না বললেও আমি তো বলতে পারি, তাতে তো কোনো দোষ নেই। দুজনে চুপ করে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। কারোর মুখেই কোনো কথা নেই। কোহিনূর কিছুক্ষণ থেমে বলতে শুরু করে, আপনি আমাকে পছন্দ করেন কি না জানি না। আমাদের বিয়েটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কি না এটাও আমি জানি না। তবে আমি ছোটবেলা থেকেই এটা জেনে এসেছি, আপনার সাথে আমার জীবন জুড়ে আছে। তাই মনে প্রাণে আপনাকেই নিজের স্বামীরূপে কল্পনা করে এসেছি আমি সবসময়। আপনার সাথে আমার সম্পর্ক গভীর না হলেও আপনার উপস্থিতি আমার ভালো লাগে। আমার হৃদয়ে অসীম ভালোবাসা আপনার জন্য। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? অনেকটা সময় হলো আহিয়ান চুপ করে আছে। কোহিনূরের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। কোহিনূর বুঝতে পারলো আহিয়ান তাকে ভালোবাসে না। মনের মধ্যে একটু একটু গড়ে ওঠা ভালোবাসা এক নিমেষেই শেষ হয়ে গেছে। কোহিনূরের চোখের জল আর বাদ মানছে না। মুহূর্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এখানে থাকলে ভালো করে কান্নাও করতে পারবে না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কান্নাকাটি করে কখন যে ঘুমিয়ে পড়ে তার ঠিক নেই। এদিকে আহিয়ান আগের ন্যায় এখনও দাঁড়িয়ে আছে। আহিয়ান বলল, তুই ঠিক কি শুনতে চাইছিস উহু? আমি তোকে ভালোবাসি কি না? হ্যাঁ, আমি ভালোবাসি। আজীবন ভালোবেসে যাব। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোকে ভালোবেসে যাব। আমার শিরোনামে তুই ছিলি, শেষ নিঃশ্বাস তুইই থাকবি। আফসোস, এই কথাগুলো কোহিনূর শুনতে পেল না। আহিয়ানের বলা কথাগুলো যদি কোহিনূর শুনতে পেত তাহলে বুঝতে পারতো আহিয়ান কতটা গভীরভাবে ভালোবাসে কোহিনূরকে। সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে কোহিনূরের। ঘুম ভাঙতেই মনে পড়ল আহিয়ান ভাইয়া আজকে লন্ডনে চলে যাবে। ভোরের রাতেই ফ্লাইট। লাফ মেরে বিছানা থেকে উঠে পড়ে, শাড়িটা পাল্টে একটা সুতির থ্রি পিস পরে নিচে চলে যায়। সবাই সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিজা বেগম কান্না করছেন। কোহিনূরের আম্মু আর চাচি তাকে নানা কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। কোহিনূরের আর বুঝতে বাকি নেই আহিয়ান চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে একটি বারের জন্য দেখা করে গেল না। বলে যাবেই বা কেন? আহিয়ান ভাইয়া তো তাকে ভালোবাসে না। ভালোবাসলে কালকে ওভাবে ফিরিয়ে দিল কিভাবে? আহিয়ান ভাইয়া তো দাদুর কথাতে এই বিয়েটা করেছে। সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। কোহিনূরের মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আহিয়ান একবারও তার সাথে দেখা করলো না কেন? কেন ফিরিয়ে দিল তাকে? কষ্টে কোহিনূরের বুক ফেটে যাচ্ছে, চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে। চোখের মধ্যে পানি টলমল করছে। এই বুঝি কেঁদে দেবে? কোহিনূরকে দাঁড়িয়ে থাকতে দেখে আনায়া কাছে আসলো। আনায়া বলল, কী রে কোহিন, তোকে এতবার ডাকলাম কোনো সাড়া দিলি না যে? কোহিনূর বলল, আহিয়ান ভাইয়া চলে গেছে। আনায়া বলল, হ্যাঁ, ভাইয়া তো তোকে। আনায়া পুরো কথাটা শেষ করার আগে কোহিনূর দৌড়ে নিজের রুমে চলে যায়। কোহিনূর খুব চাপা স্বভাবের, খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। আজকে কেন যেন কান্না আটকাতে পারছে না। দরজা বন্ধ করে কত সময় কান্নাকাটি করেছে তার ঠিক নেই। কোহিনূর ঠিক করেছে, আর আহিয়ানের কথা ভেবে কষ্ট পাবে না সে। ভালো করে পড়াশোনা করবে, সামনে তার এক্সাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোহিনূর খাবারের টেবিলে বসে। পাশের চেয়ারে আফজাল খান ও অপর পাশের চেয়ারে রয়েছে আনায়া। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন। তিনি কিছুদিন ধরে কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত। আফজাল খান এটা লক্ষ্য করেছেন। কয়েকবার জিজ্ঞাসা করলেও কোনো উত্তরই পাননি। আহিয়ান যাওয়ার পর থেকে কোহিনূর একবারও আহিয়ানের রুমে যায়নি। আহিয়ান পৌঁছানোর পরপরই বাড়িতে ফোন করে জানিয়েছে। কোহিনূরের অভিমান বেড়ে পাহাড় সমান হয়েছে। আহিয়ানের সবার সাথে কথা বলার সময় হলেও কোহিনূরের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি। আয়ানা কোহিনূরকে বলেছিল আহিয়ানের রুমে নাকি কী রেখে গিয়েছে তার জন্য, কিন্তু কোহিনূর একবারও যায়নি, যাবেও না বলে ঠিক করেছে। আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছে, যাওয়ার সময় দেখাও করেনি। এগুলো ভাবতেই কোহিনূরের চোখে জল আসে। আহিয়ান গিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এদিকে কোহিনূরের টেস্ট এক্সামও শেষ। আনায়ার বিয়েতে তোড়জোড় চলছে। ছেলে কানাডা থেকে এসেছে, এক সপ্তাহ পরেই আকদ হবে। তার কিছুদিন পরে বড় করে অনুষ্ঠান করা হবে। আনায়ার এই বিয়েতে প্রথম থেকেই মত নেই, কাউকে কিছু বলতেও পারছে না। ভেতরে ভেতরে গুমড়ে মরছে। রাত তখন 9টা বাজতে চলল। বাড়ির সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। কোহিনূরের
আম্মু আমিনা বেগম সব গুজগাছ করে রুমে চলে যান। আফজাল খান কিছুদিন ধরেই লক্ষ্য করেছেন তার স্ত্রী কোনো বিষয়ে অনেক চিন্তিত। বহুবার জানতে চেয়েছেন, তবে কোনো উত্তরই পাননি। আফজাল খান বললেন, আমিনা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমাকে বলতে পারো। আগে তো কখনোই তোমাকে এভাবে দেখিনি, তাই এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। আমিনা বলল, তেমন কিছুই না, তুমি অত চিন্তা করো না। আফজাল খান বললেন, কিছু হয়েছে, আমি ভালোই বুঝতে পারছি। নিজের মধ্যে কথাটি চেপে না রেখে আমাকে বলো, দুজনে মিলে না হয় একটা সমাধান করব। আমিনা বলল, তোমাকে কথাটা বলা হয়নি। ভাইয়া ফোন করেছিলেন, বাবার শরীর নাকি খুবই খারাপ। এটা নিয়েই আমি চিন্তিত। আফজাল খান বললেন, বুঝতে পেরেছি, একদিন গিয়ে ওনাকে দেখে আসলেই হয়। আমিনা বলল, আমার ভাইয়েরা কেমন তা তো তোমার অজানা নয়। তারা স্বার্থের জন্য আমাকে খুনও করতে দুইবারও ভাববে না। আফজাল খান আর কোনো কথা বললেন না, চুপচাপ ঘুমিয়ে পড়লেন। সময় বহমান, আয়ানার বিয়ের দিন ঘনিয়ে আসছে। আর মাত্র দুদিন বাকি। কাছের আত্মীয় ব্যতীত কাউকে জানানো হয়নি। অনুষ্ঠানের সময় সবাইকে জানানো হবে। আজকে বাড়ির সবাই কেনাকাটা করতে গিয়েছে। সবাই মিলে বাড়িতে শ্বশুরের দেখাশোনার জন্য আমিনা বেগম থেকে গিয়েছেন। আনোয়ার খান এবং আফজাল খান সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। সবাই কেনাকাটা শেষ করে হাসি মুখে বাড়ি ফিরে আসে। এই হাসি খুশি মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যায়। বাড়িতে আমিনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাপের বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো না হলেও সেখানে যেতে পারে ভেবে আফজাল খান ওনার খোঁজ নিতে সেখানেও যান। তবে তারা জানায় তিনি এখানে যাননি। একদিকে আনায়ার বিয়ে, অন্যদিকে বাড়ির মেজ বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমিনা বেগমকে খুঁজে পাওয়া গেল না, তখন সবাই হাল ছেড়ে দেয়। ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে আফজাল খান। তিনি ভেবেই পাচ্ছেন না, এতদিনের সংসার জীবনে তো আমিনা কখনোই এমন করেনি। তাহলে হঠাৎ কোথায় চলে গেল? আর কিছু ভাবতে পারছেন না তিনি। ঘুমানোর জন্য বালিশটা টান দিতেই একটা খামের দেখা মিলল। আশ্চর্য হয়ে চিঠিটা হাতে তুলে নেয়। খাম খুলে চিঠিটা চোখের সামনে মেলে ধরতেই কিছু মুহূর্তের জন্য থমকে যায় আফজাল খানের পুরো পৃথিবী। চিঠিতে লেখা ছিল, আমিনা বেগম নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। তার এই একঘেয়ে জীবন ভালো লাগছে না। নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি মনে হয়। তিনি এমন জীবন কখনোই চায়নি, তাই নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়েছেন। চিঠিতে পড়ে আফজাল খান বিশ্বাসই করতে পারছেন না তার স্ত্রী এমন কাণ্ড করেছে। কিন্তু চিঠিতে যে আমিনা বেগমের হাতের লেখা, এটা বুঝতেও সমস্যা হয়নি আফজাল খানের। খান বাড়ির মেজ বউ বাড়ি থেকে পালিয়ে গেছে, এ কথা পাঁচ কান হতে বেশি সময় লাগে না। এরই মধ্যেই আনায়ার শ্বশুর বাড়ির লোকজন এগুলো জানতে পেরে তারা আনায়ার সাথে তাদের ছেলের বিয়ে ভেঙে দেয়। এত আয়োজন কেনাকাটার পরেও বিয়ে ভেঙে গেছে। আশেপাশে প্রতিবেশী আর অনেক আত্মীয়রা এই বিয়ে বিষয়েই জানেন। কেউ অপমান করতে ছাড়েননি, এমন কি ছেলের বাড়ির লোকেরাও অনেক কথা শুনিয়ে গেছে। নাফিজা বেগম কোহিনূরের আম্মুর ওপরে সব রাগ ঝাড়ছেন কোহিনূরের ওপর। কোহিনূরও আর চুপ থাকতে পারছেন না। নাফিজা বেগমের কথায় উত্তর দিয়ে ফেলেন, এই বেঁধেছে বিপত্তি। বসার ঘরে তখন সবাই উপস্থিত ছিল। নাফিজা বেগম বললেন, এই মেয়ের মায়ের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হতে বসেছে। এই বয়সে কার সাথে ভেঙে গেছে আল্লাহই জানেন। কোহিনূর বলল, আমার আম্মু কারোর সাথে ভেঙে যায়নি বড় আম্মু। না জেনে বুঝে কিছু বলবেন না দয়া করে। নাফিজা বেগম বললেন, চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করবি না। তোর মায়ের জন্য আমার মেয়েটার বিয়েটা ভেঙে গেল। পাড়া প্রতিবেশীরা ছিছি করছে। এই বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তোর মা। এত বড় মেয়ে রেখে কার সাথে পালিয়ে গেছে কে জানে। কোহিনূর বলল, চুপ করো তুমি বড় আম্মু, অনেক বলেছো। আমাকে তখন থেকে এসব কথা শুনিয়েই যাচ্ছ। আমার এখানে কী দোষ? নাফিজা বেগমের তিক্ত কথা নিতে পারছেন না কোহিনূর। সকাল থেকে খালি পেটে আছে, চিন্তায় চিন্তার অস্থির হয়ে উঠেছে। মায়ের টেনশনে খাবার গলা দিয়ে নামেনি। আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকু অবশিষ্ট নেই। কোহিনূর মাটিতে লুটি পড়ার আগেই আফজাল খান মেয়েকে ধরে নিলেন। বাড়ির সবাই চিন্তিত হয়ে ছুটে আসলো, শুধু নাফিজা বেগম ছাড়া। মায়ের করা ভুলের জন্য একদিনে কোহিনূর নাফিজা বেগমের চোখের বিষ হয়ে গেছে। আফজাল খান মেয়েকে সোফায় শোয়ালেন। আনায়া দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে কোহিনূরের চোখে মুখে পানি দিয়ে বারবার ডেকে যাচ্ছে। নাফিজা বেগম আনায়াকে টেনে তুললেন। আনায়া বলল, কি করছো আম্মু? দেখতে পাচ্ছ না কোহিন অজ্ঞান হয়ে গেছে, ওর মুখে পানি ছিটানো দরকার। নাফিজা বেগম বললেন, তোমাকে এই মেয়ের এত সেবা করতে হবে না। এই মেয়ের মায়ের জন্য আজকে মানুষ আমাদের এত কথা শোনাচ্ছে। তোমার বিয়ে দেব কিভাবে ভেবে দেখেছো? আনায়া বলল, চুপ করবে আম্মু, কী সব বাজে বাজে কথা বলছো? তুমি ভুলে যাও না কোহিন আহিয়ান ভাইয়ার বউ। নাফিজা বেগম বললেন, এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে কখনোই মানব না। মা যেমন ভেগে গিয়েছে, মেয়েও যে ভাগবে না তা কি বলা যায়? দেখো গিয়ে কোন আকাম করেছে হয়তো, নয়তো এভাবে অজ্ঞান হবে কেন?
এত সময় চুপ থাকলেও আফজাল খান এখন আর চুপ থাকতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। নিজের মেয়ের সম্পর্কে এত বড় অপবাদকেই বা সহ্য করবে? আফজাল খান বলে উঠলেন, চুপ করুন ভাবি, অনেক বলেছেন। আমি মানছি আমার স্ত্রী ভুল করেছে। এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। এই বিয়েটা বাড়ির সবাই সম্মতিতে হয়েছিল। আপনি এভাবে বলতে পারেন না। আমার মেয়েকে এত বড় অপবাদ দেওয়ার আগে আপনার মনে রাখা উচিত ছিল সে আপনার ছেলের বউ। নাফিজা বেগম বলে উঠলেন, আমি এত কিছু জানি না মেজো ভাই। আপনার বউ আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে। আমার ছেলের জীবনটা ধ্বংস হোক আমি এটা চাই না। ওদের এখনো আপাতত বিয়েই হয়নি আইনগতভাবে। আর আহিয়ান এই বিয়েতে রাজি ছিল না। আফজাল খান বললেন, আহিয়ান কোনো ছোট বাচ্চা নয় ভাবি, যে তার সম্মতি ছাড়া বিয়ে করানো হবে। কোহিনূরের জ্ঞান ফিরেছে। নাফিজা বেগমের বলা শেষের কথাটুকু স্পষ্টই শুনতে পেয়েছে, কিন্তু কোনো প্রতিউত্তর করেনি। আহিয়ানের প্রতি জমানো অভিমান যেন আরও বেড়ে গিয়েছে। আহিয়ান যাওয়ার পর আনায়া অনেকবার কোহিনূরকে আহিয়ানের রুমে যেতে বলেছে। যাওয়ার আগে নাকি কোহিনূরের জন্য কিছু রেখে গিয়েছে। এতে মনে মনে খুশি হয়েছিল কোহিনূর। তবে রুমে গিয়ে দেখা হয়নি। মনের মধ্যে জন্ম নেওয়া এই ভালো লাগাটুকুও এখন বিলীন হয়ে গিয়েছে। কোহিনূর এখন বুঝতে পারছে আহিয়ান কোনোদিনও তাকে পছন্দই করতো না। কিছুদিন যেতেই আনোয়ার খানের বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেন। তিন ভাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার জানায় তিনি প্যারালাইসিস হয়ে গিয়েছে। কোনোদিনও ঠিক হবে বলা যাচ্ছে না। আদৌ ঠিক হবে কিনা তাও জানা নেই। এখানে নাফিজা বেগম কোহিনূরের কথা শোনাতে ভোলেননি। পাড়া প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরেই এমন হয়েছে। এটা কোহিনূরের আম্মুর জন্য হয়েছে। কোহিনূর বুঝতে পারে না একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। এখানে তো তার কোনো দোষই নেই। রাত 8টা বাজতে চলল। বাইরে বাতাস দিচ্ছে। মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। কোহিনূর বসে আছে সামনে আফজাল খান। তিনি লক্ষ্য করেছেন মেয়ে তার অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। আগের প্রাণোচ্ছল সেই হাসিটা এখন আর দেখা যায় না। আগের থেকেও অনেকটাই গম্ভীর হয়ে গেছে কোহিনূর। আফজাল খান মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় জিজ্ঞাসা করলেন। আফজাল খান বললেন, কিছু বলবে মা? হঠাৎ আমার রুমে এলে যে? আমিই তো তোমার সাথে গিয়ে দেখা করতে পারতাম। কোহিনূর বলল, আমি তোমাকে কিছু বলতে চাই আব্বু। আফজাল খান বললেন, কি বলবে বলো? কোহিনূর বলল, আম্মু কোথায় আছে আমি জানি না, কেন গিয়েছেন এটাও জানি না। তবে আমি জানি আম্মু কোনো ভুল করবে না। বড় আব্বু আমাকে পছন্দ করেন না। ওনার তিক্ত কথাবার্তা আমি নিতে পারছি না আব্বু। আমি এখান থেকে চলে যেতে চাই। স্ত্রী কোনো ভুল করবে না এটা আফজাল খানও বিশ্বাস করেন। তবে চিঠির লেখাটা যে তারই স্ত্রীর, এটা তাকে খুব ভাবাচ্ছে। হঠাৎ আমিনা বেগম কেন এমন করলেন? স্ত্রীর সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়লেই কষ্টে ভিতরে ভারী হয়ে আসে আফজাল খানের। নিজেকে সামলে নিয়ে তিনি মেয়েকে বললেন, এটা তোমার বাড়ি আম্মু, তুমি এখান থেকে চলে যাবে কেন? কোহিনূর বলল, আমি এখানে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না আব্বু। বাড়িতে কিছু হলেই তার দোষ আমাকে দেওয়া হয়। উঠতে বসতে এত অপমান আমি নিতে পারছি না আব্বু। তুমি আমাকে হোস্টেলে রেখে আসো। আমি আর এখানে থাকতে চাই না। কিছুক্ষণ থেমে কোহিনূর আবার বলল, আমি আর একটা কথা বলতে চাই আব্বু। আফজাল খান বললেন, বলো মা, কি বলবে? কোহিনূর বলল, আহিয়ান ভাইয়ার সাথে আমার বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি আব্বু। আমাদের যেহেতু আইনগত বিয়ে হয়নি, ডিভোর্স হওয়ার ঝামেলাও নেই। ওনার এই বিয়েতে সম্মতি ছিল না, তাই এই বিয়েটার কোনো মানেই নেই। মেয়ের কথা চুপ করে শুনলেন আফজাল খান। মাথা নেড়ে বুঝালেন, সময় আসলে দেখা যাবে, এখন এগুলো নিয়ে চিন্তা না করতে। মেয়ের সাথে কতক্ষণ কথা বলে আফজাল খান ঠিক করলেন কোহিনূরের এসএসসি এক্সামের আগে পর্যন্ত ওনার বোনের বাড়িতেই থাকবে। রেজাল্ট পেয়ে গেলে কোনো একটা ভালো কলেজে ভর্তি করে সেখানে হোস্টেলেই রেখে আসবেন। এ বিষয়ে আনোয়ার খানের সাথে কথা বলতে তিনি প্রথমে না করেন। তবে আফজাল খান বোঝানোর পর তিনি সম্মতি দেন। এখানে থাকলে কোহিনূর কোনোভাবেই ভালো থাকবে না। নাফিজা বেগম কোহিনূরকে সহ্যই করতে পারেন না। এটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয় কোহিনূর এখন থেকে হোস্টেলেই থাকবে। যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়েছে। কোহিনূরের রেজাল্ট দেওয়া হলে আফজাল খান মেয়ের কথা মতো তাকে ভালো একটা কলেজে ভর্তি করে দেন। সেখানকার হোস্টেলে কথা বলে সেখানে রেখে আসেন। নিজের ভেতরে হাজার কষ্ট থাকলেও মেয়েকে তা বুঝতে দেন না আফজাল খান। কিছুদিন পর পরই দেখা করতে যান। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান। বর্তমান দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কোহিনূরের। মিতু আর কোহিনূর দুজনেই দরজার দিকে তাকায়। আনেয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখে লেগে আছে তার মিষ্টি হাসি। আনেয়া বলল, ভিতরে আসবো কোহিন? কোহিনূর বলল, ও মা, জিজ্ঞেস করছো কেন আনায়াপু? তোমাদের বাড়ি তোমাদের ঘর, আমি তো মেহমান। তোমার ভাইয়ের বিয়ে খেতে আসলাম, আমাকে জিজ্ঞেস করতে হয় বুঝি? আনায়া বলল, এভাবে বলছিস যে? এটা তো তোরও বাড়ি। আনায়ার কথা তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল কোহিনূর, ঠিকই বলেছ আনায়া আপু। বাড়ি থাকতেও আমি কেমন সন্ন্যাসী হয়ে ঘুরছি দেখো।
আনায়া বুঝতে পারে না কোহিনূরের কথাবার্তা। মেয়েটা ছোটবেলা থেকেই খুব অভিমানী, চাপা স্বভাবের, সবার কাছে নিজেকে প্রকাশ করে না। এখন যেন আরো গম্ভীর হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া কথাও বলতে চায় না। নীরবতাই যেন একমাত্র সঙ্গী কোহিনূরের। আনায়া বলল, তোর হেয়ালি রাগ, এবার চল মিতুকে নিয়ে ছাদে যাবি আমাদের সাথে। কোহিনূর বলল, ছাদে কি হচ্ছে? রাতের গায়ে হলুদরা এখনই সেরে ফেলবে নাকি? কোহিনূর বাইরে কঠিন দেখালেও ভিতরে ভিতরে জ্বলছে, এটা আনায়া ভালোভাবেই বুঝতে পারছে। মুচকি হাসি দিয়ে বলল আনায়া, আরে না, ভাইয়ার বন্ধুরা আর আমাদের সব কাজিন ছাদে আড্ডা দিচ্ছে, তোদেরকেও নিয়ে যেতে বলল।